স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। আজ থেকে কয়েকটি পর্ব চলবে উপন্যাসের অধ্যায় থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত রাধা। রাধা উপন্যাসটি উৎসর্গ করা হয়েছে শ্রীযুক্ত প্রেমেন্দ্র মিত্রকে। উপন্যাসটির রচনাকাল দোল পূর্ণিমা ১৩৬৪ বঙ্গাব্দ। উপন্যাসটির পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে ৫০টি। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস রাধা। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব রাধা উপন্যাস থেকে প্রথম পরিচ্ছেদ। ১৮ শতকের তৃতীয় দশক তখন শেষ হয়ে আসছে। ভারতবর্ষে মুঘল আমল। সুবে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ। একাধারে দেওয়ান ও সুবেদার মতমান উল মুল্লক আলাউদ্দৌলা জাফর খাঁ, নসিরি নাসির জং, মুর্শিদ কুলি খাঁ। তখন বাংলা, বিহার, উড়িষ্যায় এক অনাস্বাদিত পূর্ব শান্তি ও শৃঙ্খলা স্থাপন করে সদ্য বিগত হয়েছেন বাংলার মসনদে। তখন সদ্য বসেছেন জাফর খাঁর একমাত্র জামাতা সুজাউদ্দিন। মাতামান উল মুলক সুজাউদ্দিন বাহাদুর আশাদ জং রাজা সীতারাম রায় থেকে শুরু করে বাংলার সমস্ত জমিদারের সামন্ততান্ত্রিক উদ্ধত্যপনা বা স্বাধীনতার প্রয়াস দমিত। তাঁদের ঘোড়ার মতো মুখে লাগাম পরিয়ে সুবে বাংলার রথে জুড়ে বাংলার নবাবী তখন জৌলুসের রাত্রি শোভাযাত্রার মতো চলেছে। দেশে তখন নিরঙ্কুশ শান্তি। চোর ডাকাতেরা দিনের বেলায় সাপের মতো লুকিয়েছে। ডাকাত ধরা পড়লে তাকে দুভাগে ভাগ করে চিরে পথের ধারের গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়। রাত্রিকালেও পথের ধারে গাছের তলায় ক্লান্ত পথিক নিশ্চিন্ত মনে নিদ্রা যায়। মুর্শিদাবাদ শহরে তখন টাকায় ৫ মণ চাল। খাদ্য সামগ্রীর বাজার দর বাঁধা। কোন ব্যবসায়ী বাঁধা দরের উপর দর চড়িয়ে লাভ করতে চেষ্টা করলে ধরা পড়তে দেরি হয় না। তাকে গাধার পিঠে চড়িয়ে শহরের রাস্তায় রাস্তায় ঘুরিয়ে আনা হয়। সে আমলের ইতিহাসের কেতাবে পাওয়া যায় যে মাসে ১ টাকা আয় হলে একজন লোক দুবেলা পেট পুরে পোলাও কালিয়া খেতে পারত। ১৭২৬-১৭২৭ খ্রিস্টাব্দ। মাত্র ৩০ বছর পর আসছে পলাশির যুদ্ধ, বাংলার নবাবশাহীর পতন। কিন্তু তখনই সুবে বাংলায় মুসলমান নবাবশাহীর উজ্জ্বলতম জৌলুসের আসর। বোধ করি বেলোয়ারি কাচের ঝাড় লণ্ঠনে সামাদানে বাতিগুলি নেববার আগি শেষবারের মতো উজ্জ্বল হয়ে উঠেছে। জিলা বীরভূমে অজয় নদীর ধারে ইলামবাজার গঞ্জ। বড় জমজমাট গঞ্জ তখন ইলামবাজার। ইলামবাজার থেকে পশ্চিমে জনুবাজার, উত্তরে সুখবাজার পর্যন্ত নিয়ে এক নাগার এক মস্ত জমজমাট গঞ্জ। দেশ তখন সমৃদ্ধ। বর্গির হাঙ্গামা তখনও বছর ২০ দূরে। বুলবুল কি টিয়া পাখিরা ঝাঁকে ঝাঁকে ধান খেয়ে গেলেও লোকে খাজনা দেবার জন্য ভাবে না। দেশে তখন অনাবৃষ্টিও ছিল না, যুদ্ধও না। বাংলাদেশের ক্ষেতে তখন শস্যের সমারোহ। খামারে খামারে ধানের বাখার, ছোলা মসুরের বাখার, ভাঁড়ারি জ্বালায় জ্বালায় গুড় মজুদ। ঢাকায় মসলিন, মুর্শিদাবাদ বিষ্ণুপুরে রেশম, গ্রামে গ্রামে আটপৌরে কাপড়ের তাঁত চলে ভোর থেকে সন্ধে পর্যন্ত। ফিরিঙ্গিরা এদেশে এসেছে, বসেছে, কিন্তু তার ভিত পোক্ত হতে পারেনি। আজকাল ইলামবাজারে যে ইংরেজ কুঠির ধ্বংসাবশেষ দেখা যায়, তার কথা কেউ তখন স্বপ্নও দেখত না। শুধু কখনো সখনো ২-১খানা নৌকো এসে লাগত, তার উপর থেকে ২-৪ জন আশ্চর্য সাদা রঙের মানুষ এসে নেমে দুর্বোধ্য ভাষায় কথা বলতো। এখানকার মাল নিয়ে চলে যেত। ওদের বলতো ফিরিঙ্গি। তাদের কারবার ছিল তুলোর আর কাপড়ের। তাঁতের কারবারে ইলামবাজারের তুলোর বাজার তখন মস্ত বড় মোকাম। লেনদেন চলে হাজার হাজার টাকার।
তার সঙ্গে আশপাশের চাষিদের ঘরের পলুর চাষের রেশমের কারবারও কিছু ছিল। কিন্তু ইলামবাজারে সবচেয়ে বড় কারবার লাক্ষার। অজয়ের কুলের কুলগাছ আর পলাশ গাছে লাইয়ের চাষ চলত। লা থেকে রং আলতা গালা তৈরি হয়ে চালান যেত দিল্লি পর্যন্ত। এখানকার গালার কদর ছিল খুব। মুর্শিদাবাদের দরবারে যে গালার উপর মোহর ছাপ দিয়ে গোপনীয় পত্র পাঠানো হতো, সে গালা ছিল ইলামবাজারের। নবাব সুজাউদ্দিনের রংমহল চেহেল সুতনে যে সব গালার আসবাব খেলনা ছিল, বিলাসভবন ফরাসবাগে গালার যে বিরাট বড় অপরূপ গাছটি ছিল, যার সবুজ পত্রপল্লবের বৃন্তে বৃন্তে ছিল লাল ফুল আর টোপা টোপা হলুদ ফল, এবং যার উপর এক ঝাঁক কালো কুচকুচে মৌটুস্কি পাখি শস্যের আকারের রাঙা চোখ আর প্রবাল রঙের ঠোঁট নিয়ে বসেছিল, যার তারিফ নাকি দিল্লি দরবারের আমিরেরাও এসেও করে যেতেন। সে গাছটি ইলামবাজারের গালা দিয়ে এখানকার কারিগরেরাই তৈরি করেছিল। মুর্শিদাবাদের নবাবের রংমহল থেকে আমির ওমরা রাজা জমিদার বাড়ির মেয়েরা সে সময় পুরনো ভেঙে নিত্যই যে নতুন গালার চুড়ি পরতেন, জড়োয়া চুড়ির পাশেও যে চুড়ি জেল্লায় হার মানত না, সে চুড়িও ছিল ইলামবাজারের। মুর্শিদাবাদের তায়ায়েফ বাইজি কসবিদের হাতে যে এক হাত করে গালার চুড়ি বাহার দিত, সেও তাই। তার সঙ্গে তার গড়ন রংঢঙের নিত্যই ছিল পরিবর্তন। ওদিকে ইলামবাজারের কারিগরদের যেমন ছিল কারিগরি এলেম, তেমনি ছিল নিত্য নতুন ঢং আবিষ্কারের উপযুক্ত সাদা মগজ। নবাব বাদশাহীর দরবারে খেলাতের ফর্দে বড় বড় বাড়ির কুটুম্বিতার তত্ত্বতল্লাশের দফার মধ্যে ইলামবাজারি গালার জিনিস কিছু না কিছু না থাকলে চলতই না। শুধু নবাব আমির শেঠই নয়, গালার তৈরি থালার উপর ফল ফুল আর খুচরো ফল, আম জাম কাঁঠাল এসব সচ্ছল গৃহস্থের ঘরে না থাকলে তাদের মনও খুঁতখুত করত। ইলামবাজারের বাজারে এর জন্যই ছিল বড় খরিদ্দারের আমদানি। অনেকে বলতো ইলামবাজার নয়, এলেম বাজার। সেই জমজমাট ইলামবাজারে সেদিন অমাবস্যার ভোরবেলা, ফাল্গুন মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম সোমবার, সোমবার অমাবস্যা, শিব চতুর্দশীর পরদিন মৌনী অমাবস্যা। পঞ্জিকায় নির্দেশ আছে মন্বন্তরা ও অক্ষয় স্নান। এই রাত্রিতে গঙ্গা স্নান অক্ষয় পুণ্য। রাত্রি প্রভাতী শুক্লপক্ষের প্রতিপদে আরম্ভ হবে মাধব পক্ষ। পক্ষের পূর্ণতিথি পূর্ণিমায় মাধবের রং খেলা, হোলি উৎসব, আবিরে রঙে কুমকুমে পৃথিবী রাঙা হয়ে যাবে। মাধবের পূজার জন্য মাধবীলতার কোমল সবুজ শাখাগ্রগুলির গ্রন্থিতে গ্রন্থিতে হরিদ্রাভ কোমল শুভ্রমর্ম মাধবী পুষ্প স্তবকে স্তবকে ফুটে উঠবে। তার আগেই গৌরীপতির অর্চনার জন্য বসন্ত আবির্ভাবের পূর্ব থেকেই ফুটতে শুরু করেছিল যে রাঙা পলাশ স্তবক। সে পলাশের ফোঁটা শেষ হয়েছে শিব চতুর্দশীতে, তার ঝরার পালা শুরু আজ থেকে। রাঙা পলাশ শুকিয়ে রঙে পরিণত হবে, তারই কণা উড়িয়ে বাতাস খেলবে হোলি। সংকল্প করে যারা মাধবার্চনা করবে, তারা এই অমাবস্যার রাত্রিতে স্নান করে ঝরা পলাশ কুড়িয়ে আনবে, রোদে শুকিয়ে গুঁড়ো করে তাই দিয়ে তৈরি করবে মাধব রঞ্জনের জন্য রাঙা রং। আবির কুমকুম আসবে বাজার থেকে। ইলামবাজারে অজয়ের ঘাটে বড় বড় নৌকো এসে লাগবে। আবির কুমকুম বেচে তার বদলে আলতা গালার খেলনা চুড়ি আর তুলো বোঝাই নিয়ে ফিরবে। কাশ্মীরি জাফরান নিয়ে আসবে পাঞ্জাবের শেখ সওদাগরেরা। ইয়া ঢিলে ঢালা পায়জামা, হাঁটু ঝুল পাঞ্জাবির আস্তিন, তার উপরে হাত কাটা জরির কামদার ফতুয়া পরে শাহি জোয়ান সব। জাফরানের সঙ্গে আনবে আতর, বড় বড় গদির মালিকেরা। জমিদারেরা আতর কিনবে, তাদের হোলিতে আবিরের সঙ্গে আতর না হলে চলে না। পাঞ্জাবিরা আরও পণ্য আনি, ঘোড়া আনি, জমিদার ব্যবসাদারেরা কেনে সেসব। আকাশের পূর্ব কোণে শুকতারা দপদপ করছে তখনও।
অমাবস্যার অন্ধকারেই সবই ফিকে হতে শুরু করেছে। রাত্রি নিঝুম, থমথমানি এখনো কাটেনি। পাখিরা সবে একবার ডাক দিয়ে আবার ডাকাডাকি করছে। বাজারের গালার কারখানার চুল্লির ছাই কাড়া অর্থাৎ পরিষ্কার করা তখনও পর্যন্ত শুরু হয়নি। এরই মধ্যে সেদিন মৌনী অমাবস্যার মন্বন্তরা স্নান উপলক্ষে বাজারের ঘরে ঘরে সাড়া পড়ে গেছে। কাল থেকে মাধবার্চনা পক্ষ, আজ স্নান না করলে চলে? দোল পূর্ণিমা হোলি উৎসব ভগবান বিষ্ণুর দ্বাদশ মাসে দ্বাদশ যাত্রার শ্রেষ্ঠ যাত্রা দোলযাত্রা। দাপরের কানহাইয়ালালের ব্রজলীলার শ্রেষ্ঠ লীলা দোললীলা। ভারতের বসন্ত উৎসব হোলি, বাংলার প্রাণ চৈতন্য শচীনন্দন মহাপ্রভুর জন্মতিথি, হোলি উৎসবের প্রস্তুতির জন্য প্রথম স্নান। পরের দিন ধরে এখন শুক্লপক্ষের চাঁদের মতো কলায় কলায় উল্লাস আনন্দ উৎসব বাড়তে থাকবে। বালক থেকে বৃদ্ধ পর্যন্ত, বালিকা থেকে বৃদ্ধা অবধি, রং পিচকারি থেকে কাদা আলকাত্রা পর্যন্ত সরঞ্জাম সংগৃহীত হচ্ছে। শরবত থেকে সুরা পর্যন্ত, ভগবানের জন্য নৈবেদ্য থেকে নেশার মুখের স্বাদের জন্য নানাবিধ স্থূল ও তীব্র স্বাদী আহার্য পর্যন্ত, নামগান কীর্তনগান থেকে বাইজি কসবি খ্যামটা ঝুমুর পর্যন্ত। দেশের জীবনের শুধু এইখানটিতে সর্বনাশের সংকেত পরিস্ফুট হয়ে উঠেছে। জীবনে পচ ধরেছে, একটু অবহিত হলেই তার গন্ধে অন্তরাত্মা শিউরে ওঠে, কিন্তু সেদিকে অবহিত হবার মতো দৃষ্টির স্বচ্ছতাও নেই কারো। বাংলাদেশে মহাপ্রভুর যে বৈষ্ণব ধর্ম মহাপ্লাবন এনেছিল, জীবনকে সাগর সংগ্রামের মহাতীর্থে পৌঁছে দিয়েছিল, সে স্রোতোদ্ধারার মুখ তখন মজে এসেছে। ফলে দেশ জীবনের অবস্থা হয়েছে বিলের মতো। মাছেরা যেমন এক্ষেত্রে সাগর সঙ্গমে পৌঁছতে পারে না, সাগরের স্বাদ পায় না, বিলের জলতলেই চক্রাকারে পাক খেয়ে উচ্ছল মেরে অসীমের সীমা ও অতলের তল পাওয়ার ভ্রান্ত আস্বাদে বিভোর থাকে। মানুষেরাও তেমনি আচার আচরণ পালনের মধ্যেই পরম প্রাপ্তির স্বপ্ন দেখে, কল্পনা করে। বিলের জলে নিক্ষিপ্ত গৃহস্থের উচ্ছিষ্ট ব্যঞ্জনের লবণের স্বাদেই যেমন বিলের মাছের সমুদ্র জলের আস্বাদ বলে ভ্রম হয়, মানুষেরও ঠিক সেই অবস্থা। স্নান, স্নান, অক্ষয় স্নান। ইলামবাজারের প্রান্ত দেশে অজয়, ক্রোশ তিনেক দূরে শ্রীমন জয়দেব গোস্বামীর শ্রীপাঠ কেন্দুলি, কেন্দুলি পর্যন্ত অজয় নদ গঙ্গা মহিমায় মহিমান্বিত। পৌষ সংক্রান্তিতে মকর বাহিনী নাকি উজান বেয়ে কাটোয়া থেকে কেন্দুলি ঘাট পর্যন্ত আসেন। এই ঘাট পর্যন্ত অজয় স্নানে গঙ্গা স্নানের পুণ্য হয়। সেই বিশ্বাসে দলে দলে স্নানার্থীরা স্নান পুণ্য সঞ্চয়ের জন্য জেগে উঠেছে সেদিন। ওদিকে নয়, এই দিকে, আরো খানিকটা নিচে যাই চল। লোক থই থই করছে ওদিকে, এদিকটা নিরিবিলি হবে। কি দাঁড়ালি যে? অভিযোগের সুরে হু বলে সুর টানলে মোহিনী। অভিযোগের সঙ্গে আবদার। ঘাটের বাজারে গালার চুড়ি পরব যে। মার মেয়ে কৃষ্ণদাসী আর গোবিন্দ মোহিনী, সংক্ষেপে দাসী আর মোহিনী। জানুবাজার ও ইলামবাজারের ন্যাড়ানেড়ি বৈষ্ণব সম্প্রদায়ের একটি বড় আখড়ার অধিকারিণী, কিন্তু লোক চুপি চুপি বলে বৈষ্ণবী নটি। কথাটা পরিষ্কার হলো না। ছিল ওরা বৈষ্ণবী। মা কৃষ্ণদাসী তরুণ বয়সে নামের দলের সঙ্গে নাম গান গেয়ে বেড়াতো। ক্রমে ইলামবাজারের ঐশ্বর্যের মোহে আজ নটি হয়ে দাঁড়িয়েছে। তবে পুরো নটি নয়, নটিপাড়ায় বাস করে না, নটির সাজে সাজে না। বৈষ্ণবীর মতো তিলক কাটে, চূড়া বেঁধে চুলও বাঁধে। দুই বাজারের বাজার এলাকার বাইরে একটি শান্ত বৈষ্ণব পল্লীতে আখড়াতেই বাস করে। সেখানে প্রভুর সেবাও আছে। তবে এ সমস্তের আড়ালে এদের আরেকটি রূপ আছে, সেটি নটির রূপ। অনেককাল পর্যন্ত সেটি সাধারণ্যে অপ্রকাশ ছিল, কিন্তু কৃষ্ণদাসের আখড়ায় চারিদিক পাকা পাঁচিল দিয়ে ঘেরা থাকা সত্ত্বেও সে সত্য প্রকাশ হয়ে পড়েছে। পাঁচিল পার হয়ে বাতাসে ভেসে এসেছে মুর্শিদাবাদী জর্দার গন্ধের সঙ্গে দামি আতরের গন্ধ।
আরও ভেসে এসেছে অনেক কিছু, যা নাকি কানাকানি করে প্রায় ঘরে ঘরেই ছড়িয়ে দিয়েছে কৃষ্ণদাসীর স্বরূপের ব্যাখ্যা। তাতে কৃষ্ণদাসীর কোনো অনুশোচনা নেই, কিন্তু লজ্জা বা শঙ্কা দুইয়ের একটা হয়তো বা দুটোই এখনো আছে। তার কারণ সে হলো এ অঞ্চলের আখড়াধারী বৈরাগী বাউলদের শীর্ষস্থানীয় সিদ্ধ সাধক প্রেমদাস বাবাজির আখড়ার উত্তরাধিকারিণী। তার খেতাব হলো মাজি। আখড়ায় প্রেমদাসের সিদ্ধাসন আছে, তার প্রতিষ্ঠা করা মহাপ্রভুর দারু বিগ্রহ আছে। সেই কারণে সে অত্যন্ত সাবধানে থাকে। কোনো গদিওয়ালা ধনির বাড়িতে যখন সে যায়, তখন যায় অত্যন্ত গোপনে, যায় ডুলিতে। সঙ্গে লোক থাকে, বিরল পথে যাতায়াত করে। পথে লোক ব্যঙ্গ করলে লজ্জার আর সীমা থাকবে না। বাজারের লোক দেশান্তরের আগন্তুক দুঃসাহসী সওদাগরদের পিছন ধরিয়ে দিলে বিপদ হবে। ওদের কোনো বাধা বন্ধন নেই, পথের মাঝখানেই এসে হাঁকবে, এ লম্বরদারনি। তাদের সম্প্রদায়ের অনেককে এই অসাবধানতার জন্যে গিয়ে দাঁড়াতে হয়েছে বাজারে। একেবারে সম্প্রদায় থেকে বিচ্যুত হয়েছে তারা। সবচেয়ে ভয় তার এই মেয়ে মোহিনীকে। মোহিনীকে কৃষ্ণদাসী অতি সন্তর্পণে গোপন সম্পদের মতো রাখতে চায়। মেয়েকে নিয়ে তার অনেক আশা, অনেক কল্পনা। সে শুধু জানে তার মন, আর জানেন যিনি সব জেনেও কিছু না জানার ভান করে বসে আছেন, লুকিয়ে থাকেন পাথরের বিগ্রহের মধ্যে। মোহিনীর দিকে কৃষ্ণদাসী তাকায়, আর বুকের ভেতর সেই কথার আলোড়ন ওঠে। মেয়ে তো নয়, সাক্ষাৎ আগুনের শিখা। ঘরের দেওয়ালের আড়ালে কাঁচ ঘেরা লণ্ঠনের ভেতরের প্রদীপের মতো ঢেকে রেখেছে তাই। ঘেরা না থাকলে এত পাখাওয়ালা পিঁপড়ে ফড়িং ছুটে এসে ওর উপর ঝাঁপিয়ে পড়বে যে, তাতে শিখাই নিবে যাবে, নয় অগ্নিকাণ্ড হবে। সেই কারণেই বাজার পার হয়ে ইলামবাজারের সদরঘাটে যাবে না কৃষ্ণদাসী। বাজারকে পিছনে রেখে মাঠ পার হয়ে শালবন কুলবনের ভিতর দিয়ে গাঁয়ের ঘাটে স্নান করবে। আর মেয়ে আবদার ধরেছে ঘাটের বাজারে যাবে চুড়ি পরতে। কৃষ্ণদাসী বললে না, একটু রূঢ়ভাবেই বললে। ভালো করে চাদরখানা গায়ে জড়িয়ে নিয়ে মেয়ের চাদরটাও ঠিক করে দিলে। মেয়েটার বয়স সবে 15, তার 20 বছর বয়সের সন্তান। চুড়ি আমি আনিয়ে দেব। মৃদুস্বরে মেয়ে তেমনি অনুযোগের সুরেই বললে, আনিয়ে দেবে? পরের আনা জিনিস বুঝি পছন্দ মতো হয়? দোকানে কত রকম চুড়ি। বাধা দিয়ে মা বললে, কত রকম চুড়ি? মরণ তোমার! দোকানে সবার সামনে লোক দেখিয়ে চুড়ি পরবে কি? আমাদের বুঝি তাই পরতে আছে? নেই তো এত চুড়ি পরে তুমি ডুলি চেপে যাও কেন? যাই কেন? কচি খুকি নাকি তুই? সে যাই লুকিয়ে। আমরা বৈরাগী বৈষ্ণব, ন্যাড়ানেড়ি সম্প্রদায়। আমাদের অলংকার না, আভরণ না, শুধু তেলক আর মালা। বড়জোর দরবেশি, ফকির কাটি, ফটিকের মালা। 10কে দেখিয়ে গালার চুড়ি পরে ভাবন করতে গেলে পতিত করবে। চল, আর কচি খুকির মতো দাঁড়িয়ে খ্যান খ্যান করিস নি। ঝুঁচকি কেটে ফর্সা হয়ে আসছে। আকাশ সত্যই ফর্সা হয়ে আসছে। গতি দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। দিক চক্রবালির ওপার থেকে সূর্য দেবতার রথ ছুটে আসছে মুহূর্তে মুহূর্তে বহু যোজন পথ অতিক্রম করে। পাখিরা বাসায় বসে মুখ বাড়িয়ে কলরব করা শেষ করে 2-4টি করে বাইরে উঠতে শুরু করেছে। কাকেরা বেরিয়েছে সবচেয়ে আগে। পেঁচা এবং বাদুড়েরা বাসায় ফিরেছে। খুবই কাছাকাছি মাথার উপর দিয়ে দ্রুত কুহু 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 ডাক ডেকে উড়ে গেল একটা কোকিল। তাকে তাড়া করেছে মোহিনী কাকটাকে গাল দিলে, মর মুখ পড়া হিংসুটে। কৃষ্ণদাসী বললে, ওই অমনি করে তেড়ে ঠোকরাতে আসবে বাজারের যত নচ্ছারের দল, শীষ কাটবে, তখন মানটা থাকবে কোথায়? বাজারের পাশে সাধারণ নটিরা যখন সেজেগুজে বের হয়, তখন বাজারের অবস্থাটা যে কি হয়! মা গো, শীষ, হাসি, অশ্লীল কথা যেন হাড়ি ভেঙে ছড়িয়ে পড়ে, গড়িয়ে বেড়ায় অবরুদ্ধ পাচন রসের মতো।
ওই বিদেশিদের দু একজন দুঃসাহসী নাত মেলে পথ আগলে দাঁড়ায়, হাত ধরে টানে। সাধারণ নটি কসবিরা মুখে কাপড় দিয়ে হেসে গুপ্ত প্রশ্রয়ের ইঙ্গিত দিয়ে চলে যায়। কিন্তু তাই কি কৃষ্ণদাসীর সহ্য হয়? মেয়ের পিঠে ঠেলা দিয়ে কৃষ্ণদাসী হাঁটতে শুরু করলে। রাত্রির স্নান। আলো ফুটলে হবে না, এতেই অন্যায় হলো। রাত আর নেই, পাখি ডেকেছে। পাখি ডাকলে আর রাত্রি থাকে না। ডাকে পাখি না ছাড়ে বাসা, খনা বলেন সে হলো উষা। উষাকাল রাতও নয়, দিনও নয়। পাখি বাসা ছেড়ে বাতাসে পাখা মেললেই উষা শেষ, দিন শুরু হয়ে যায়। চল চল, পা চালিয়ে চল বাছা, তা বলে দেখে চলিস। দেখছিস না কেমন ধোঁয়া ধোঁয়া কুয়াশা জাগছে? কৃষ্ণদাসী মাঠের মধ্যে দিয়ে পথ ধরলে। চারিপাশে পাতলা শালবনের ভেতর মাঝে মাঝে খানিকটা খানিকটা চাষের ক্ষেত। তারই আলোর উপর দিয়ে শালবনের ভেতর দিয়ে পায়ে চলা পথ। গঞ্জবাজারকে বের দিয়ে চলে গেছে। ওই পথ ধরে কৃষ্ণদাসী মেয়েকে নিয়ে এক নির্জন ঘাটে গিয়ে নামবে। বায়ে বোলপুর সোপুর পর্যন্ত বিস্তৃত শালবনের এলাকাটা পার হয়ে সে নিশ্চিন্ত হবে। বনের মধ্যে দিয়ে চলে গেছে এই গাড়ির রাস্তাটা। ওই রাস্তায় সারিবন্দি গরুর গাড়ি চলছেই। ধান আর চাল, চাল আর ধান উত্তর দিক থেকে আসে এই ইলামবাজার জনুবাজার গঞ্জে। ওই পথে ঠিক এই সময় একটা ভয়ের সম্ভাবনা আছে। ওই পথে এই সময় দেখা যায় এক ঘোড়সওয়ারকে। রাধারমণ দাস সরকারের পাষণ্ড বংশধর অক্রুর সরকারকে। অক্রুর অহংকার করে বুক বাজিয়ে বলে, অক্রুর নেহি, হাম ক্রুর সরকার হ্যায়। রাধারমণ সরকার ধনী ব্যবসাদার, ইলামবাজারে তার মস্ত গদি। রাধারমণের সাধনকুঞ্জে কৃষ্ণদাসীর যাতায়াত আছে। ছেলে অক্রুর কুল ধর্ম মানে না। সে বৈষ্ণব বংশের ছেলে হয়েও দুর্দান্ত মাতাল। নারী দেহের প্রতি তার প্রচণ্ড প্রলোভন এবং রুচিও বিচিত্র। তার রুচিতে সে নিকষ কালো বন্য বর্বর জাতিরা মেয়েদের পেছনে উন্মত্ত লালসায় ছোটে। এই বনের পথ ধরে কিছু দূর গিয়ে বাঁ দিকে বনের ভেতর তার এক বিলাসকুঞ্জ আছে। সেইখানে তার অনুচরেরা সংগ্রহ করে আনে নিত্য নূতন সবরী জাতীয় যুবতী। সেই ভোগ করে এই ভোরবেলা সে ইলামবাজারে ফেরে। রাধারমণ পুত্রের মতি ফেরাবার জন্য মোহিনীকে চায় কৃষ্ণদাসীর কাছে। এই সবরী লালসা লোলুপ অক্রুরের বিকৃতি রুচির মধ্যেও বিচিত্র ব্যতিক্রমের মতো ভালো লেগেছে মোহিনীকে। বাপকে সে কথা দিয়েছে যে মোহিনীকে সে যদি পরকীয়া সাধনের সঙ্গিনী হিসাবে পায় তবে দীক্ষা নিয়ে সব ব্যভিচার ছেড়ে দেবে। কৃষ্ণদাসী মুখে সরকারকে না বলতে পারে না, কিন্তু ওই অক্রুরের হাতে মোহিনীর মতো সোনার পুত্তলিকে তুলে দিতে পারবে না। মোহিনীকে নিয়ে তার অনেক বাসনা, অনেক কামনা। পথের ধারে এসে দাঁড়ালো কৃষ্ণদাসী। মেয়েকে বললে, দাঁড়া। ঘন শালবনের মধ্যে দিয়ে রাঙা মাটির গরুর গাড়ি চলা কাঁচ সড়ক। ক্যাঁ ক্যাচ ক্যাচ শব্দে গরুর গাড়ি চলেছে। ধুলো উঠছে, লাল ধুলোয় সব ঢেকে গেছে। গাছের আড়াল থেকে দাঁড়িয়ে কৃষ্ণদাসী যথাসম্ভব স্থির নিশ্চয় হয়ে নিলে, না, ঘোড়ার খুরের শব্দ পাওয়া যাচ্ছে না, ঘূর্ণির মতো ধুলোর ঝড়ও আসছে না, কোনো প্রমত্ত কণ্ঠের শাসন বাক্যও শোনা যাচ্ছে না, আসছে না অক্রুর। এবার সে মেয়ের হাত শক্ত করে চেপে ধরে বললে, আয়। সড়ক রাস্তাটা পার হয়ে ওধারে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে নিশ্চিন্ত হলো কৃষ্ণদাসী। জঙ্গলের এক্কেবারে প্রান্তদেশ এখানটা। ডাইনে পড়ে রইল ইলামবাজারের বাজার। সড়কের মুখে গঞ্জের ঘাট। সামনেই একটু ডান দিকে দক্ষিণ মুখে এসেই পড়ল অজয়ের তটভূমি। তটভূমিতে শাল জঙ্গল পাতলা হয়ে গেছে। বোধ করি বালু প্রধান জমিতে শাল গাছ ভালো জন্মায়নি, নইলে অজয়ের দক্ষিণ দিকে যে শাল জঙ্গল তাকে জঙ্গল বলা চলে না, বন বলতে হয়। বিশাল শালবন, ক্রোশের পর ক্রোশ চলে গেছে। পূর্ব থেকে পশ্চিম দিকে চলে গিয়ে সাঁওতাল পরগনার অরণ্যভূমির সঙ্গে মিশে গেছে। আবার দক্ষিণে বাদশাহী সড়ক পার হয়ে গেছে দামোদরের ধার পর্যন্ত। দামোদরের ওপারে
আবার শুরু হয়েছে বন। বাঁকুড়া জেলা জুড়ে এঁকে বেঁকে একদিকে চলে গেছে মানভূম হাজারিবাগের অভিমুখে, অন্যদিকে চলে গেছে মেদিনীপুর হয়ে উড়িষ্যা সীমান্ত ধরে নাগপুরের দিকে। মূল শালবন প্রকৃতপক্ষে অজয়ের দক্ষিণ দিকে। বর্ধমান জেলার মধ্যে একটা ফ্যাঁকড়ার মতো শালবনের খানিকটা অংশ ক্রোশ 2-2.5 চলে গেছে বোলপুরের ধার পর্যন্ত। খোলা জায়গায় এসে কৃষ্ণদাসী দম নেবার জন্য একটু দাঁড়ালো। এতক্ষণে অনেকটা নিশ্চিন্ত। নবাবী শাসনে চোর ডাকাতেরা শায়েস্তা হয়েছে, দরিদ্র লম্পটেরাও শায়েস্তা হয়েছে, কিন্তু ধনী লম্পট যারা, তাদের শায়েস্তা করবে কে? তাদের বিরুদ্ধে নালিশ করবে কে? সে নালিশ নেবেই বা কে? অকস্মাৎ একটা দীর্ঘশ্বাস ফেললে কৃষ্ণদাসী। কি থেকে কি হয়ে গেল, হয়তো তার জন্যে নিজের দায়িত্ব কম নয়, কিন্তু তবু মনে হয় এর উপর তার নিজের হাত ছিল না, নিজের হাত নেই, স্রোতের মুখে ভেসে যাচ্ছে। লোকে বলছে সাঁতার কেটে তীরে উঠল না কেন? সাঁতার তো জানে বই কি সাঁতার। এত বড় পাট, প্রেমদাস বাবাজির পাট, সেই পাটের মাঝি সাঁতার জানে বই কি। কিন্তু আশ্চর্য, স্রোতে গা ভাসিয়ে দিয়ে চলার টান থেকে কিছুতেই সে পাশ কাটিয়ে তীরে উঠতে পারছে না। নিন্দা তো উঠেছে, চাপা যেন আর থাকছে না। শুধু তার শ্বশুরের সাধনাসিদ্ধ পাটের উপর শ্রদ্ধার জন্য লোকে এখনও তাকে পতিত করতে পারেনি। উঁচু জাতের অর্থাৎ ব্রাহ্মণ বৈদ্য কায়স্থ সমাজের লোকেরাও প্রকাশ্যে কোনো কথা বলতে পারে না। তারা অবশ্য সমাজে নগণ্য। বৈষ্ণব গোস্বামীদের চরণ রেণু জাথারা নেড়ানেড়ি দলের বৈরাগী বৈষ্ণব, কিন্তু তবুও তার শ্বশুর প্রেমদাস বাবাজির সাধক হিসেবে খ্যাতি ছিল। তাঁর ভাবাবেশ হতো, তাঁর ভাবাবেশের সময় গোড়াচাঁদের কাঁধের উত্তরীয় খসে পড়ত। বড় বড় গোস্বামীরা দেখতে আসতেন। তারা বলতেন প্রভুর অঙ্গেও কম্পন জাগে, তাই এমন হয়। কেউ বলতেন এ উত্তরীয় দিয়ে প্রেমদাসের অঙ্গের ধুলো ঝেড়ে দিতে বলেন। কৃষ্ণদাসীর মহান্ত প্রেমদাস বাবাজির নিজের ছেলে নয়, সুন্দর রূপ দেখে পোষ্য নিয়েছিলেন শেষ সেবাদাসীর গৃহস্থাশ্রমের ছেলেটিকে। নাম দিয়েছিলেন গোপাল দাস। পাঠটি বরাবরকার শিষ্য আর পোষ্যের পাঠ। এ পাঠের সেবায়েত বাবাজিদের সেবাদাসী আছে, সন্তান নেই, অর্থাৎ সাধনেরই পাঠ, সংসারের হাট নয়। এখন দেওয়া নেওয়া আছে, কিন্তু বিকে কিনে নেই। ঘর আছে, দৌড় আছে, কিন্তু বাঁধন নেই। বাঁধনের ডোর পাকিয়ে উঠল কৃষ্ণদাসীর কন্যা মোহিনী হতে। গোপাল দাস কৃষ্ণদাসীকে নিয়ে এলো সাধন সঙ্গিনী করে। সাধনের ফুল ফল হলো। বছর কয়েক যেতেই কৃষ্ণদাসীর সন্তান হলো মোহিনী। তাতে সমাজে লজ্জা অবশ্য হয়েছিল তখন, কিন্তু এ লজ্জা আর সে লজ্জায় অনেক প্রভেদ। তারপর কৃষ্ণদাসীর জীবনে ঘটল বিপর্যয়। বৈষ্ণব গোপাল দাস দেহ রাখলে, শ্বশুর প্রেমদাস আর শাশুড়ি রায়দাসী বৈষ্ণবী কৃষ্ণদাসীকে বুক দিয়ে আগলে রাখলে। তাদের সাধন ভোজনের পুঁজিপাটা যা ছিল সব কৃষ্ণদাসীকে দিয়ে আখড়ার বিগ্রহকে দেখিয়ে বলে দিলে ওইখানে মনটি রেখে ঘর কর, সংসার কর, মেয়েকে মানুষ কর, মুক্তি ওইখানে, অভয় ওইখানে, উদ্ধার ওইখানে। খাঁটে বাঁধা আছে নামের তরি, উনি তার কাণ্ডারি, পাড়ের করি তোমার ওই চরণে মতি। আরও কিছু দিয়ে গিয়েছে শ্বশুর শাশুড়ি, দিয়ে গিয়েছে অনেক রোগের অনেক ওষুধ, অনেক মন্তরতন্তর ঝাড়ফুঁকের বিদ্যে, লোকে বলে ডাকিনী বিদ্যা। ইলামবাজার অঞ্চলে ওই মূলধনই কৃষ্ণদাসী মহাজন সেজে বসে আছে, তাই লোকে কেউ কিছু বলতে পারে না। এদিকে এলো আরেকটা স্রোত, ইলামবাজারে জনুবাজারে ব্যবসা বাণিজ্যের স্রোত। গঞ্জ উঠল জেঁকে। ঢাকা থেকে বাংলার রাজধানী এলো মুর্শিদাবাদে। সঙ্গে সঙ্গে রাঢ় অঞ্চল আবার জাঁকল। নৌকা এলো, বজরা এলো, উটের শাড়ি এলো, খচ্চরের পালের পিঠে হরেক রকমের সওদা এলো। দেশ দেশান্তর থেকে হরেক রকমের লোকজন এলো।
তাদের গেজেলে সোনার মোহর রূপোর সিক্কা। তারা এসে যে বিকিকিনি শুরু করলে সে শুধু জিনিসপত্রের মধ্যেই আবদ্ধ রইল না, আরও অগ্রসর হলো অনেক দূর। ইলামবাজারের গঞ্জে কসবি পাড়াটা সারা রাত্রি আলো জ্বালিয়ে রেখে আর হই হুল্লোড় করে তার সাক্ষী দিচ্ছে। স্রোতটা বাইরে থেকে যেমন এলো, ভেতর থেকেও তেমনি বন্যার জলের সঙ্গে মেশবার জন্য পুকুরের জলেও স্রোত ধরল। এখানকার দোকানদারও এক পুরুষের মধ্যেই মহাজন হয়ে উঠে আমিরে বিলাসে মাতল। যারা সামান্য সাধন ভোজন করত তারা হয়ে উঠল সাধক। পরকীয়া সাধন কিশোরী ভজন দেশে চলছিল, কিন্তু সে চলছিল গোপনে, চলছিল গুরুদের ইশারায়। সংসারে সাধনা করলেই সিদ্ধি মেলে না, 99% জনই ভ্রষ্ট হয়, এবং তাই হতো। কিন্তু তাতে ভ্রষ্ট যারা হতো তারা দুঃখ পেত, লজ্জাও পেত, বুক ফাটিয়ে কেঁদে গোবিন্দের কাছে কামনা জানাতো যেন আগামী জন্মে সিদ্ধি মেলে। টান পড়ল তাদের সম্প্রদায়, বিশেষ করে যারা শহর বাজার গঞ্জ এলাকায় থাকে তাদের উপর টানটা পড়ল প্রবলভাবে। তারা গরিব, তারা ভিখারির জাত, তারা এ টানে স্রোতের কুটোর মতোই ভেসেছে। এর জন্য অপবাদ তাদের হয়েছে, বিশেষ করে ইলামবাজারের এলাকার বাইরে। এই তো ক্রোশ চারেক পথ জয়দেব কেন্দুলি। পৌষ সংক্রান্তিতে সেখানে গোটা দেশের বাউল দরবেশ ন্যাড়ানেড়ির সমাগম হয়। সেখানে ইলামবাজারে তাদের যাওয়া ভার হয়েছে। ইলামবাজারের বৈষ্ণবী শুনলে তাদের ভ্রু কুঁচকে ওঠে, কেউ মুচকে হাসে, কেউ বা একটু সরেও বসে। কখনো কখনো রাগ হয় কৃষ্ণদাসীর, নিজের উপরও হয়। যারা লোভ দেখিয়ে তাকে তার সাধন পথ থেকে টেনে কাদায় নামিয়েছে তাদের উপরও হয়, ওই বাউল বৈষ্ণবদের উপরেও হয়, বিশ্বব্রহ্মাণ্ডের উপরেই হয়। কখনো ঘেন্না হয় ওদের ওপর, ওই বাউলদেরও উপর। যারা সরে বসে, যারা মুখ বেঁকিয়ে হাসে তাদের উপর। মরণ সে তো সব জানে, সাধন জানে, ভজন জানে, সিদ্ধি জানে, সব জানে, সব মিছে, সব মিছে। জাত হারালে ভিখিরি, ঘর বেঁধে সে ঘর যে রাখতে না পারে সেই ঘর ছেড়ে হয় বৈরাগী। মা ডাকলে মোহিনী? চমক ভাঙল কৃষ্ণদাসীর। পূব দিকে লালি দিয়েছে, ঘাটে নাম, সূর্য উঠে যাবে যে, চল। হাতখানা বাড়িয়ে দিয়ে মেয়ের হাতখানা ধরলে কৃষ্ণদাসী। তারপর কোন কৌতুকোচ্ছলতায় কে জানে তার হাত ধরে ঠিক সমবয়সী সখীর মতো অজয়ের বালুময় ঢালু পার ভেঙে ছুটে নামতে লাগল। সঙ্গে সঙ্গে খিলখিল শব্দে হাসি। মা এবং মেয়ে দুজনে ঝপ করে দুটি বালিহাঁসের মতো জলে এসে পড়ল। আকাশ লাল হয়ে উঠল, পাখির কলরবে ভরে উঠেছে ওপার এপারের বনস্থলী। শীতের শেষ, বুনো হাঁসের ঝাঁক সারা রাত্রি খেতে ফসল খেয়ে কলকল শব্দ তুলে দহের দিকে, বিলের দিকে, খালের দিকে ফিরছে। মোহিনী স্নান সেরে উঠে শুকনো কাপড় পরে পলাশতলায় ঝরা ফুল কুড়োচ্ছিল। শুকিয়ে দোলের রং খেলার রং হবে। কৃষ্ণদাসী কাপড় ছাড়ছিল আর তাকিয়েছিল ওপারের শালবনের দিকে। ওই বনের ভেতর দিয়ে পথ ধরে দামোদর পার হয়ে বাঁকুড়া মেদিনীপুরের মধ্যে দিয়ে পুরীর পথ। কৃষ্ণদাসী মোহিনীকে কোলে নিয়েই ওই অরণ্যের ভেতর দিয়ে সড়ক ধরে মদনমোহনের বিষ্ণুপুর হয়ে ঝাড়খণ্ডের ভেতর দিয়ে জগন্নাথ দর্শন করে এসেছে একবার। তখন মোহিনীর বাপ গোপাল দাস বেঁচে ছিল, দল বেঁধে গিয়েছিল তারা। এদিকে এবন কেন্দুলির ওপারের শ্যামরূপার গড় পার হয়ে চলে গিয়েছে পাহাড় মুলুকের দিকে। আরেকবার জগন্নাথ দর্শনে যেতে মাঝে মধ্যে তার ইচ্ছা হয়, কিন্তু হয় না। মাঝে মধ্যে ইচ্ছা হয় জগন্নাথের পাট অঙ্গনে লুটিয়ে পড়ে, মাথার বুকের সকল বোঝা নামিয়ে দিয়ে বাকি জীবনটা পথের ধারে বসে মহাপ্রসাদ ভিক্ষা করে কাটিয়ে দেয়। আর সবচেয়ে বড় বোঝা তার রূপের ডালি ওই মোহিনী, তাকেও জগন্নাথের চরণে নিবেদন করে দিয়ে নিশ্চিন্ত হয়। কিন্তু পার হয় না, হয়ে ওঠে না। কেমন করে কোথা দিয়ে যে কোন পাকচক্র লেগে যায় তা বুঝতে পারে না। খাবে মা? মোহিনী এসে কাছে দাঁড়ালো। কি? প্রশ্নের উত্তর পাওয়ার পূর্বেই
গন্ধ এসে তার নাকে ঢুকল, মহুয়ার গন্ধ, পূর্ণ প্রস্ফুটিত রস পরিপুষ্ট মহুয়া ফুল। কৃষ্ণদাসীর বুকের ভেতরটা পরিপূর্ণ হয়ে গিয়েছে তার গন্ধে। মহুয়া? হ্যাঁ, কি বড় বড় আর কি সুন্দর দেখ, আর কি যে মিষ্টি। পলাশ ফুল কুড়োতে কুড়োতে মোহিনী পলাশ ফুলের সঙ্গে মহুয়া ফুল কুড়িয়েছে আঁচল ভর্তি। কৃষ্ণদাসীর রসনা মুহূর্তে রসায়িত হয়ে উঠল। রসনার যে রসক্ষরণের সঙ্গে জগৎবন্ধু দর্শনের কামনাও বোধ হয় গলে ওই রসের সঙ্গেই মিশিয়ে গেল। কয়েকটা মহুয়া ফুল তুলে নিয়ে মুখে ফেলে দিয়ে চিবোতে চিবোতে বললে, তুই কতগুলো খেলি? বেশি খেয়েছিস নাকি? আর খাস নে? বলে আবার এক মুঠো মহুয়া ফুল তুলে মুখে ফেলে দিলে কৃষ্ণদাসী। মোহিনী বললে, তবে তুমি খাচ্ছ কেন? আমাতে আর তোতে মরণ। হেসে ফেললে মা। শুধু তো গা ঘুরবে, তা ঘুরুক। মরণ, যা বলি তাই শোন। বলে শুধু তো গা ঘুরবে, মাদকেতে মেতে উঠবি। শুধু মেতে? তেতে উঠবে সারা গা। হেসে ফেললে কৃষ্ণদাসী। আবার গম্ভীর হয়ে বললে, সবেরই একটা বয়স আছে, বয়স হোক, খাবি। সেসব আচার আচরণ আছে, কত ক্রিয়াকরণ আছে, সেসব হবে। আবার হেসে ফেললে কৃষ্ণদাসী। মহুয়ার রস তার পাকস্থলিতে গিয়ে তার দেহকে মাতায়নি, তাতায়নি, কিন্তু মন তার এরই মধ্যে মেতে উঠেছে। আপন মনেই মুচকি মুচকি হাসতে লাগলো সে। এসব মোহিনী আবছা বোঝে, লজ্জা হয় সঙ্গে সঙ্গে, মুখ লাল হয়ে উঠেছে তার। বলেছে, কি বলিস যা তা? মুখ টিপে হেসে দাসী বলেছে, যা তা দেখবি, তখন দেখবি, তোকে পুজো করবে লো, চন্দন মাখাবে সারা অঙ্গে। যা তা নয়, কিশোরী পুজো। গুনগুন করে গান গেয়ে শুনিয়ে দিল মেয়েকে। উঠিতে কিশোরী, বসিতে কিশোরী। একে সেকালের ন্যাড়ানেড়ির দলের বোষ্টমী, তাই গঞ্জবাজারের জলে বাতাসে আধনটি, তার উপর এই নির্জন নদীর তট, তারও উপর মুখে তার মৌ ফুলের রসালো স্বাদ। সর্বোপরি জীবন তাদের দোতানার স্রোতে হালকা পলকা কাগজের নৌকার মতো। জগন্নাথের সমুদ্র তট থেকে ইলামবাজারের ধনির বাড়ির কিশোরী ভজনের কুঞ্জ পর্যন্ত যাওয়া আসা, এক ফুঁ বা একটা দমকা হাওয়ার জোরে প্রায় চোখের নিমিষে চলে। কাজেই কিশোরী ভজনের রসবিলাস উপার্জন প্রত্যাশা তাকে উদ্দাম করে তুললে। ভেসে গেল জগন্নাথকে কন্যা নিবেদনের সংকল্প, ভেসে গেল নিজের ভিক্ষান্নে জীবন ধারণের স্বপ্ন। সে মেয়েকে বলতে লাগলো কিশোরী ভজনের কথা, জানিয়ে দিলে যে বাইরে যেমন নানান আচার ও ধর্মাচরণের পদ্ধতির সঙ্গে কোনো একটি নিরীহ বৈষ্ণব মহন্তের সঙ্গে তার মালাবদল হবে, তেমনি ভিতরে কোঠাঘরের উপরে আতর গোলাপ বসনভূষণের সমারোহের মধ্যে বাজারের কোনো বিলাসী ধনী এসে তার সঙ্গে বাসসজ্জা পাতবে। দেখবি, ইলেম বাজারের যে আলতা এ চাকলাই কেউ চোখে দেখে না, যা যায় রাজারাজরার বাড়ি সেই আলতা পরাবে তোর পায়ে। তারপর আবার বললে, সেই ঠিক তার আগে পরব দেখে তোকে অজয়ের সদরঘাটে চান করাতে নিয়ে যাবে। সকালবেলা ভর্তি বাজারের সময় তোকে দেখবে সব হাঁ করে, তারপর লাগবে নিলেমের ডাক, হু হু। ওই সরকারের বেটা অক্রুরের হুমকিতে ভুলবো নাকি আমি? না, টেকোরমনের মিষ্টি কথায় ভুলবো? যে টাকা দিতে পারবে। কথা বন্ধ করে মুখ তুলে সে তাকালে। কাঁসর ঘণ্টা শাঁখ বাজছে, বাজাতে বাজাতে এগিয়ে আসছে। বিস্ময়ের সীমা রইল না কৃষ্ণদাসীর। খুব কাছেই কোথাও মোহিনী চুপ করে শুনছিল। মায়ের কথাগুলির মধ্যে একটি মারাত্মক মোহ ছিল। তার কিশোরী মন তাতে আচ্ছন্ন হয়ে পড়েছিল। শুনতে শুনতে অঙ্গ যেন অবশ হয়ে যাচ্ছিল। ফুল কোড়ানো বন্ধ হয়ে গিয়েছিল তার। এই ঘণ্টার শব্দে এবং মায়ের চমকে সে চমকে উঠল না, শুধু সজাগ হয়ে পলাশ ফুল কুড়িয়ে যেতে লাগলো। কোঁচর প্রায় ভর্তি হয়ে উঠেছে পলাশ ফুলে।
একেবারে তলার গুলি থেকে চাপে এবং পেছনে রাঙা নির্যাস বের হয়ে আঁচলখানিতে ছাপ ধরিয়েছে। কৃষ্ণদাসী মৌ কুড়ানো বন্ধ করে সবিস্ময়ে নদীর দিকে তাকিয়ে আছে। সামনেই বনান্তরালে অজয় নদী বাঁক ঘুরেছে। সেই বাঁকের মাথায় একখানা বড় নৌকো, নৌকোর গলুইয়ে একটা ধ্বজা উঠছে। ওই নৌকো থেকে উঠছে আরতির কাঁসর ঘণ্টা শাঁখের শব্দ। মস্ত বড় নৌকো। কার নৌকো? মাঝি মাল্লার মাঝখানে জন কয়েক গেরুয়া পরা লোক। কোথাকার মহান্ত? জয়দেবের মহান্তের ঝান্ডা তো নয়? সে তো চেনে কৃষ্ণদাসী। ঠিক এই সময়ই নৌকোর ভিতর থেকে বেরিয়ে এলো একজন সন্ন্যাসী। নৌকোখানা পালে চলেছে এখন। জোর বাতাসে পালের টানে নৌকোখানা তরতর করে উজানে চলছে। অজয়ের স্রোতও এখন মন্থর। দেখতে দেখতে নৌকোখানা তাদের সামনাসামনি এসে গেল। অজয়ের বালি এখন ওপারে, দক্ষিণ তটে। এপাশের কোল ঘেঁষেই স্রোত। মা মেয়ে দুজনেই সবিস্ময়ে পা পা করে এগিয়ে এলো তটের ধারে। অপরূপ সন্ন্যাসী, বৈষ্ণব, চূড়ার মতো চুলের ঝুঁটির উপর সাদা ফুলের মালা জড়ানো, কপালে তিলক, বাহুতে তিলক, সবল দীর্ঘকায় মানুষ, প্রশস্ত বক্ষটি, তার উপর তুলসীর মালা আর ফুলের মালা জড়াজড়ি করে দুলছে। দেহবর্ণ উজ্জ্বল শ্যাম, কিন্তু তাতে অপরূপ একটি কান্তি আছে। আয়ত দুটি চোখ মুখশ্রীকে অপরূপ করে তুলেছে। শান্ত প্রসন্ন মুখশ্রীতে একটি গম্ভীর উদাসীনতা থমথম করছে। সন্ন্যাসী বেরিয়ে এসে সদ্য উদিত সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে প্রণাম করলেন। কৃষ্ণদাসী অবাক হয়ে গেল। কে এলো এ নবীন গোসাই? এ অঞ্চলের গোসাই মহান্ত সকলকেই তো সে চেনে, হোক না সে ন্যাড়ানেড়ি সম্প্রদায়ের বৈরাগী বৈষ্ণবী। কিন্তু সে ইলামবাজারের ন্যাড়ানেড়িদের বড় আখড়ার মাঝি। দুর্নাম থাকলেও এখনো মহোৎসবে 24 প্রহরে নবরাত্রিতে তার ডাক আসে। তাকে যেতে হয়, তার একটা আসন হয়। আর আখড়ার মহাপ্রভু বিগ্রহ প্রেমদাস বাবাজির সেবা সাধনায় জীবন্ত দেবতা। সে বিগ্রহকে দেশের লোক সাধ্য সাধনা করে নিয়ে যায় 24 প্রহর নবরাত্রিতে। সেসব আসরে সে যোগিনীর মতো সাজ করে প্রভুর চরণতলেই বসে থাকে। যিনিই হন, যত বড় গোসাই হন, এসে তার হাত থেকেই চরণোদক নিয়ে ধন্য হন। সে সকলকেই তো জানে, চেনে। এ কে? এ গোসাই সেখানকার কেউ নয়। এ তাহলে কোন দূরান্তরের গোস্বামী মহান্ত? নিজের মঠের ধ্বজা উড়িয়ে আসছেন জয়দেব প্রভুর পাঠ পরিক্রমা করতে। তীর্থযাত্রী গোস্বামী মহান্ত, বড় সুন্দর নবীন মহান্ত। গৌর যেন নব কলেবর ধরে আবার অবতীর্ণ হয়েছেন পাতকী তারুণের জন্য। প্রভাতটি আজ ভালো, দর্শন পূর্ণ হয়ে গেল। নৌকোখানা পার হয়ে যাচ্ছে। কৃষ্ণদাসী যাই হোক, বৈষ্ণবের ঘরে তার জন্ম, বৈষ্ণবের আখড়ায় সে বাস করে। সে এ গোসাইকে দেখে প্রণাম করতে ভুলল না। সেই তটভূমিতে নতজানু হয়ে বসে প্রণাম করে উঠে হাত জোড় করে রইল। পর মুহূর্তে আর চোখে মেয়ের দিকে তাকিয়ে যতখানি সে অবাক হলো, ততখানি সে বিরক্ত হলো। মেয়ে হাঁ করে তাকিয়ে আছে, পলক পড়ে না। কৃষ্ণদাসী তার হাত ধরে টানলে, মর মর মর, প্রণাম কর, প্রণাম কর। মোহিনী চমকে উঠে তাড়াতাড়ি নতজানু হয়ে বসে মাথাটি লুটিয়ে দিলে। কি যে হাবা মেয়ে! প্রণাম করতে গিয়ে আঁচল ছেড়ে দিয়েছে। পলাশ ফুলগুলি ঝরঝর করে পড়ে গেছে মাটিতে ছড়িয়ে।